আগের দিন আমরা টপিকটা যেখানে ছেড়েছিলাম সেটা হলো নেফ্রনের স্ট্রাকচার এবং কিডনি স্ট্রাকচার। আজকে সেকেন্ড পার্ট আমরা পড়ব, যেটা হলো ইউরিন ফর্মেশন, অর্থাৎ আমাদের শরীরে ইউরিন বা মূত্র কী করে উৎপাদন হচ্ছে। এটা মোটামুটি আগের দিনের ক্লাসে আমরা জেনে গেছিলাম যে নেফ্রন, যেটা কিডনির গঠনগত এবং কার্যগত একক, সেটাই কিন্তু মূত্র উৎপাদন করছে। কিন্তু এই মূত্র উৎপাদন কিন্তু এতটা সহজে হয় না, এর পিছনে আছে একটা বেশ ইন্টারেস্টিং এবং মজার ফিজিওলজি। আজকের ক্লাসে আমরা সেটাই পড়ব যে আমাদের শরীরে মূত্র কী করে উৎপন্ন হচ্ছে। তার আগে আগের ক্লাসটা একটুখানি আমরা ছুঁয়ে নিই। এটা আবার একটা নেফ্রনের স্ট্রাকচার, একদম এটা আরও একটু সিম্পলিফাইড করে আঁকা আছে। এই অংশটাকে আমরা বলছি রেনাল কর্পাসেল, এই কাপের মতো যে আকৃতি, একে বলছি বার্মান ক্যাপসুল, এবং এই যে রক্ত জালক, এটা অ্যাফারেন্ট আর্টেরিয়ল, এটা ইফারেন্ট আর্টেরিয়ল, এবং ভেতরে যে রক্ত জালক সমন্বিত অংশ, একে বলছি গ্লোমেরিউলাস। এই অংশটাকে বলছি পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এই অংশটাকে বলছি পুরো, যেটা হেয়ার পিনের মতন বেন্ড নিয়েছে, একটা হেনলি লুপ বা লুপ অফ হেনলি। হেনলি লুপের এই আর্মটাকে বলছি ডিসেন্ডিং লিম্ব, এটাকে বলছি অ্যাসেন্ডিং লিম্ব, আর এটাকে বলছি আমরা একটা ইউটার্ন। এই অংশটাকে বলছি আমরা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর এই অংশটাকে আমরা কি বলছি কালেক্টিং ডাক্ট। এটা গেলো একটা নেফ্রনের স্ট্রাকচার। মূত্র কিন্তু এই নেফ্রনের এই স্ট্রাকচারের মাধ্যমে উৎপন্ন হয় এবং এখান থেকে কালেক্টিং ডাক্টের মাধ্যমে সে বাইরে বেরিয়ে যায়। চলো তাহলে জেনে নিই আমরা যে মূত্র কী করে উৎপন্ন হচ্ছে বা নেফ্রন কী করে মূত্রকে উৎপাদন করছে। আমাদের শরীরে যে রক্তটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ আমাদের শরীরের যে রক্ত, সেটা কিন্তু অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে গ্লোমেরুলাসে এসে সেখানে এই কুণ্ডলীকৃত রক্ত জালকের মাধ্যমে ফিল্টার্ড হয়ে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ গ্লোমেরুলাসই কিন্তু আমাদের মেন ফিল্টারটা করছে। এবারে এই যে মূত্র উৎপাদন পদ্ধতি, এটা কিন্তু তিনটে ভাগে বিভক্ত থাকে। কি কি তিনটে ভাগে বিভক্ত থাকে? এক নম্বর ভাগ হলো গ্লোমেরিউলার ফিল্ট্রেশন, গ্লোমেরিউলার ফিল্ট্রেশন, যেটা গ্লোমেরিউলাস অঞ্চলে ঘটে। দ্বিতীয় হলো টিউবিউলার রিঅ্যাবজর্পশন, এবং থার্ড হলো টিউবিউলার সিক্রেশন। এই টিউবিউলার রিঅ্যাবজর্পশন এবং টিউবিউলার সিক্রেশনটা কিন্তু একসাথেই প্রায় ঘটে। তাহলে প্রথম ধাপ হলো আমাদের গ্লোমেরিউলার ফিল্ট্রেশন, দ্বিতীয় ধাপ হলো আমাদের টিউবিউলার রিঅ্যাবজর্পশন, আর তৃতীয় ধাপ হলো আমাদের টিউবিউলার সিক্রেশন। তিনটে স্টেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যেখান থেকে প্রশ্ন আসে খুব বেশি সেটা হলো এই গ্লোমেরিউলার ফিল্ট্রেশন। তাহলে আজকে আমরা প্রথমে বুঝবো প্রথম ধাপটা, গ্লোমেরিউলার ফিল্ট্রেশন কি। নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, গ্লোমেরিউলাস অঞ্চলে ফিল্টার যেটা হচ্ছে তাকে বলছি আমরা গ্লোমেরিউলার ফিল্ট্রেশন। কি করে ফিল্টার হচ্ছে, এটাই কিন্তু যা ফান্ড আছে এর মধ্যে আছে। কি করে ফিল্টার হচ্ছে? রক্ত যখন অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে বার্মান ক্যাপসুলের ভিতরে এই কুণ্ডলীকৃত রক্ত জালকের মধ্যে প্রবেশ করছে, তখন কিন্তু তার একটা নির্দিষ্ট প্রেশার থাকছে। এই প্রেশারটা ফোর্স করছে ব্লাডকে, যে ব্লাড থেকে জল এবং যেগুলো ইম্পর্টেন্ট ওয়েস্ট সলিউট, সেগুলোকে কিন্তু সে ফিল্টার্ড ইউরিন রূপে বাইরে বার করে দিচ্ছে। আবার বলছি, রক্ত এই পথে প্রবেশ করছে, অ্যাফারেন্ট আর্টেরিওল দিয়ে ঢুকে গ্লোমেরিউলাসে কুণ্ডলীকৃত অংশে সে ভালো মতন একটা প্রেশার পাচ্ছে, ব্লাড প্রেশার আছে, এবং এই ব্লাড প্রেশারটার ফলে এই জায়গাতে ফিল্টার হচ্ছে, এই জায়গাতে একটা ইউরিন তৈরি হচ্ছে বা ফিল্টার্ড হচ্ছে রক্তটা। যেগুলো বডি থেকে বাইরে বার করে দেওয়া দরকার, যেমন জল এবং আদার সলিউট, সেইগুলো নিচে নেমে আসছে এবং ক্রমে তারা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল হয়ে বাকি পথটা অতিক্রম করছে। এই পদ্ধতিটাকে বলছি আমরা গ্লোমেরিউলার ফিল্ট্রেশন, এবং রক্তটা কিন্তু আবার ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই গ্লোমেরিউলার ফিল্ট্রেশন কি তাহলে এতটাই সোজা? অ্যাকচুয়ালি সোজা এবং অ্যাকচুয়ালি মজার, ভালো করে যদি বোঝা যায়। এই যে গ্লোমেরিউলার ফিল্ট্রেশনটা আছে, এখানে কিন্তু তিনটে প্রেশার কাজ করে। কি কি তিনটে প্রেশার কাজ করে? এক নম্বর প্রেশার হলো গ্লোমেরিউলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই যে প্রেশারটা কাজ করছে, গ্লোমেরিউলাসে যখন রক্ত জালকের মধ্যে রক্তটা খুব ফোর্সফুলি প্রবাহিত হচ্ছে, এই প্রেশারটা কাজ করছে। এই প্রেশারটার অভিমুখ হলো নিচের দিকে, ঠিক, অর্থাৎ এই অ্যাঙ্গেল বরাবর। নেক্সট আরেকটা যে প্রেশার কাজ করছে তাকে বলে ক্যাপসিউলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এই যে বার্মান ক্যাপসুল, এই ক্যাপসিউল ইটসেলফ তাকে একটা
প্রেশার দিচ্ছে, এই প্রেশারটা কিন্তু হচ্ছে ঊর্ধ্বমুখী, এই প্রেশারটা হচ্ছে ঊর্ধ্বমুখী, এই একটা প্রেশার। এবং আর একটা থার্ড প্রেশার থাকে, যে থার্ড প্রেশারটাকে বলে ব্লাড কোলয়েড অসমোটিক প্রেশার, এই প্রেশারটাও কিন্তু ঊর্ধ্বমুখী। তাহলে ভাবো একবার, গ্লোমেরুলাসের মধ্যে 3 রকম কিন্তু প্রেশার পাওয়া যাচ্ছে, এবং এই প্রেশারগুলোই কিন্তু ফিল্টার করার পদ্ধতিটাকে একদম 100% অথেন্টিকেট করছে। শুধু তাই না, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে যখন ব্লাড বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু এই ইফারেন্ট আর্টেরিওলে একটা কনস্ট্রিকশন হয়, যার জন্য ব্লাড একটা বাধা প্রাপ্ত হয়। এটাও কিন্তু গ্লোমেরিউলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশারটাকে বাড়ায়, যেটা নিম্নমুখী। একটু মনে হয় বুঝতে অসুবিধা হলো, এই ছবিটা দেখো খুব ভালো করে। যদি এইটা আমাদের একটা গ্লোমেরিউলাস হয়, এইখানে এটা যদি আমাদের রক্ত জালক হয়, তাহলে গ্লোমেরিউলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার নিচের দিকে কাজ করবে, ঠিক। ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এর অভিমুখ থাকবে ওপরে, আর ব্লাড কোলয়েড অসমোটিক প্রেশার মানে এই অংশে যে কোলয়েডগুলো আছে বা ব্লাডের মধ্যে কোলয়েডগুলো আছে তার যে অসমোটিক প্রেশার সেটাও কিন্তু কাজ করবে ওপর দিকে, এবং একটা টোটাল প্রেশার ক্রিয়েট করার ফলে ফিল্ট্রেশনটা হবে। তাহলে আমি বারবার প্রেশার 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 বলছি, এই প্রেশারের পরিমাপটা কত বা প্রেশারগুলো কত? গ্লোমেরুলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার এর যে চাপের ফোর্স বা এর যে প্রেশার সেটা হলো 55 mmHg। ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এর প্রেশারের ফোর্সটা হলো 15 mmHg। আর ব্লাড কোলয়েড অসমোটিক প্রেশার এর যে প্রেশারের ফোর্স সেটা হলো 30 mmHg। তাহলে নেট ফিল্ট্রেশন প্রেশার বা এফেক্টিভ ফিল্ট্রেশন প্রেশার কত হবে? এটা ক্যালকুলেট করা খুব সোজা। কীরকম করে ক্যালকুলেট করবো আমরা? নেট ফিল্ট্রেশন প্রেশার ইজ ইকুয়াল টু কী হবে? গ্লোমেরিউলার ব্লাড হাইড্রোস্ট্যাটিক প্রেশার মানে GBHP মাইনাস ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার CHP প্লাস ব্লাড কোলয়েড অসমোটিক প্রেশার, ব্লাড কোলয়েড অসমোটিক প্রেশার হয়ে গেল। তাহলে আমাদের শরীরে যদি আমার এর GBHPর ফোর্স হয় 55 মাইনাস 15 প্লাস 30 ইজ ইকুয়াল টু 10, তাহলে আমাদের শরীরে যখন গ্লোমেরুলারের ফিল্ট্রেশন ঘটছে সেই গ্লোমেরুলার ফিল্ট্রেশনের নেট এফেক্টিভ প্রেশার, যে প্রেশারটাই ফিল্টার করাচ্ছে সেই প্রেশারটা হলো 10 mmHg। এবারে তাহলে আরেকটা কোশ্চেন আছে খুব, যে গ্লোমেরুলাস তো ফিল্টার করছে, তাহলে প্রত্যেক মিনিটে এই গ্লোমেরুলাসের ফিল্টার করার রেটটা কি? সেই রেটটাকে বলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, বা তাকে বলে GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কত হয় বা আমরা কী করে কাউন্ট করব? এটা ইজ ইকুয়াল টু KF, ফিল্ট্রেশন কোএফিসিয়েন্ট আছে একটা ধ্রুবক, ইন্টু নেট ফিল্ট্রেশন প্রেশার। তাহলে কত হবে? এর মাপ হয় সবসময়তে 12.5 গুণিত 10 ইজ ইকুয়াল টু 125 ml পার মিনিট। তাহলে ভাবো, গ্লোমেরুলাস প্রত্যেক মিনিটে 125 ml ফিল্টার করছে, মানে গ্লোমেরুলাসের মধ্যে যে পরিমাণ রক্ত আসছে তার ফিল্ট্রেশন রেট 125 ml পার মিনিট। তাহলে একটা দিনে কত ml ইউরিন তৈরি হতে পারে? হিসেব করে তোমরা দেখবে প্রায় 180 লিটার মতো আমাদের শরীরে ইউরিন তৈরি হবে। তাহলে কি আমরা প্রত্যেকদিন 180 লিটার মূত্র ত্যাগ করি? তা করি না। আমরা কত মূত্র ত্যাগ করি? 1 থেকে 1.5 লিটার মতো মূত্র আমরা প্রত্যেকদিন ত্যাগ করি। তাহলে বাকি যে ফিল্টার্ড বস্তু সেটা যাচ্ছে কোথায়? এইখানেই আসছে টিউবিউলার রিঅ্যাবজর্পশনের খেলা। আমাদের বডি সবসময়তেই না জল বাইরে বার করতে চায় না, সে সবসময় চায় আমাদের বডি যাতে হাইড্রেটেড অবস্থায় থাকে, এবং তাই যখন এই যে ফিল্টার্ড যে মলিকিউলসগুলো বা ইউরিন সেটা যখন গ্লোমেরুলাস থেকে তৈরি হয়ে উৎপন্ন হয়ে সে যখন নিচের দিকে এগিয়ে আসে, অ্যাকচুয়ালি এইটাকে ইউরিন বলাটা কিন্তু ঠিক হচ্ছে না, আমি তোমাদের বোঝানোর জন্য ইউরিন বলছি, এটাকে আমরা বলছি ফিল্ট্রেট।
অ্যাকচুয়াল টার্ম হলো ফিল্ট্রেট। তাহলে গ্লোমেরিউলাস থেকে ফিল্টার্ড হয়ে যাওয়ার পর বা ফিল্টার হয়ে যাওয়ার পর যে বস্তুটা প্রক্সিমাল কনভলিউটেডে চলে আসবে তাকে বলবো আমরা গ্লোমেরিউলার ফিল্ট্রেট বা শুধু ফিল্ট্রেট। এই ফিল্ট্রেটটা যখনই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে আসবে তখন কিন্তু এর মধ্যে জলের একটু রিঅ্যাবজর্পশন হবে, মানে ওই প্রক্সিমাল কনভলিউটেড থেকে জল একটু বাইরে বেরোবে। বাইরে মানে কোথায় বেরোবে? যদি কর্টিক্যাল নেফ্রন হয় তাহলে কর্টেক্সে বেরোবে, আর যদি জাক্সটা মেডুলারি নেফ্রন হয় তাহলে মেডুলারি ইন্টারস্টিশিয়াম স্পেসে সেটা চলে আসবে। ঠিক, তাহলে এই যে টিউবিউল থেকে মানে এইগুলো যে নালিকা, এই নালিকা থেকে জল নেফ্রনের বাইরে যে এনভায়রনমেন্ট আছে, সেলুলার এনভায়রনমেন্ট, অর্গান এনভায়রনমেন্ট, এইখানে চলে আসাকে আমরা বলবো রিঅ্যাবজর্পশন। এবারে এই যে ইন্টারস্টিশিয়াম স্পেস, এখানে কিন্তু কিছু অন্যান্য জিনিসও থাকতে পারে, কিছু সলিউট থাকতে পারে, কিছু আয়ন্স থাকতে পারে, কিছু ড্রাগ থাকতে পারে, বা অন্যান্য কোনো রেসিডিউস থাকতে পারে, ইউরিয়া থাকতে পারে। এইগুলো কিন্তু আবার নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় ওই নেফ্রনের যে টিউবিউল আছে সেখানে কিন্তু ভেতরে ঢুকে ইউরিনের মধ্যে বা এই যে ফিল্ট্রেট তার মধ্যে প্রবেশ করে আস্তে আস্তে ইউরিনটা তৈরি করে। আমরা ডিটেলসে বুঝছি। তাহলে গ্লোমেরিউলাস থেকে ফিল্টার হওয়ার পরে ফিল্ট্রেট হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে কিছু পরিমাণে জল পরিবেশে মিশে যাবে। পরিবেশ মানে কিন্তু বৃক্ষের যে পরিবেশ সেই পরিবেশের মধ্যে মিশবে, একে বলছি আমি রিঅ্যাবজর্পশন। এবং তার সাথে অ্যাট দ্য সেম টাইম ওই ইন্টারস্টিশিয়াম স্পেসের মধ্যে থাকা ইউরিয়া সেটা কিন্তু আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে প্রবেশ করে ওই ফিল্ট্রেটের মধ্যে যুক্ত হবে। আবার অ্যামাইনো অ্যাসিড, এই যে ফিল্টারটা বেরোচ্ছে এখান থেকে এসেনশিয়াল কিছু অ্যামাইনো অ্যাসিড আবার কিন্তু পরিবেশের মধ্যে মিশবে। আবার ম্যাগনেসিয়াম কিন্তু কি হবে? পরিবেশের মধ্যে মিশবে। তাহলে এই পরিবেশের মধ্যে মিশে যাওয়াটাকে আমরা বলবো রিঅ্যাবজর্পশন, কারণ তোমার বডি কিন্তু সেটাকে আবার আপটেক করে নিল। পরিবেশ মানে আবার বলছি এক্ষেত্রে কিন্তু বাইরের পরিবেশ নয়, কিডনির যে এনভায়রনমেন্ট, কিডনির যে ইন্টারস্টিশিয়াম স্পেস তার কথা বলছি আমি। তাহলে আরেকবার রিপিট করছি আমি, ফিল্ট্রেট তৈরি হলো, ফিল্ট্রেট চলে গেল প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে থাকার সময়তে অল্প পরিমাণে জল, কিছু গ্লুকোজ, কিছু অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এইগুলো পরিবেশের মধ্যে মানে কিডনির বৃক্কের পরিবেশের মধ্যে আবার রিঅ্যাবজর্ব হলো, আর বিনিময়ে একটু ইউরিয়া পরিবেশ থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের মধ্যে এলো এবং ফিল্ট্রেটটা আবার নিচের দিকে নামলো। আবার যখন ফিল্ট্রেটটা নিচের দিকে নামলো তখনই হেনলি লুপের যে ডিসেন্ডিং লিম্ব সেখান থেকে বেশি পরিমাণে জল, একটু বেশি করে জল ইন্টারস্টিশিয়াম স্পেসের মধ্যে চলে গেল। তাহলে জল আবার অ্যাবজর্ব হলো, তাহলে ইউরিনটা আবার একটু কনসেন্ট্রেটেড হলো। এবার ইউরিনটা আবার নিচের দিয়ে পাস করে যখন উপর দিকে উঠবে, অর্থাৎ যখন সে এই হেনরি লুপের অ্যাসেন্ডিং লুপের মধ্যে উঠবে তখন কিন্তু আর জল বেরোবে না, তখন এইখান থেকে NaCl লবণ বাইরে বেরিয়ে যাবে। বেশ ভালো মতোই লবণ কিন্তু সে বাইরে বেরিয়ে যাবে, অর্থাৎ ইউরিনটা যে কনসেন্ট্রেটেড হয়েছিল সেটা কিন্তু আবার একটুখানি লঘু হয়ে যাবে। এইভাবে ইউরিনটা আস্তে 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 পৌঁছে যাবে কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যেই ইউরিন পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে সেখানে আবার একটুখানি জল এবং একটুখানি ক্যালসিয়াম বৃক্কের যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টের মধ্যে ডিফিউজ করে যাবে বা বৃক্ক তাকে রিঅ্যাবজর্ব করে নেবে। এরপরে ইউরিনটা কিন্তু এখান থেকে চলে যাবে কোথায়? কালেক্টিং ডাক্টে। কালেক্টিং ডাক্টে গিয়ে আরেকটা খেলা হবে। কি খেলা হবে? কালেক্টিং ডাক্টে যখনই সে পৌঁছে যাবে কালেক্টিং ডাক্টের মধ্যে কিন্তু জলের ব্যাপক রিঅ্যাবজর্পশন হবে। তার সাথে কি রিঅ্যাবজর্পশন হবে? ইউরিয়া। একদম ঠিক শুনলে, ইউরিয়াও কিন্তু কালেক্টিং ডাক্ট থেকে ইন্টারস্টিশিয়াম স্পেসের মধ্যে একটুখানি ডিফিউজ করবে, মানে বডি ইউরিয়াকে রিঅ্যাবজর্ব করবে। এই যে রিঅ্যাবজর্ব করছে এই NaCl ইউরিয়া কেন করছে? যাতে এই ঘটনাটা যে জায়গায় ঘটছে, যদি জাক্সটা মেডুলারি নেফ্রন হয় তাহলে মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যাতে অসমোলারিটি, যে ঘনত্ব, ওখানকার যে এনভায়রনমেন্ট সেটাকে যাতে ঠিকঠাকভাবে মেনটেন করা যায়। এবং যদি সেটা কর্টিক্যাল নেফ্রনে হয় তবে সেখানকার যাতে এনভায়রনমেন্টে ঠিকঠাক করে মেনটেন করা যায়। কেন করা যায় এটাও আমরা জানবো। তাহলে এইভাবে ক্রমান্বয়ে টিউবিউলার রিঅ্যাবজর্পশন এবং টিউবিউলার সিক্রেশনের ফলে আমাদের আলটিমেটলি ইউরিনটা ফরমেশন করবে এবং সবার লাস্টে প্রায় অত্যন্ত কনসেন্ট্রেটেড ইউরিন আমাদের বডি থেকে পাস আউট করবে, যার কনসেন্ট্রেশন হবে প্রায় 1200 মিলি অসমোল যদি ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়, অর্থাৎ আমরা যদি জল না খাই। আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে জল থাকে, আমরা যদি জল খাই তাহলে কিন্তু আবার ইউরিনটা
নর্মাল, মানে তুলনামূলকভাবে অনেকটাই লঘু ইউরিন বডি থেকে পাস হবে। পুরোটাই ডিপেন্ড করছে আমাদের জল খাওয়ার উপরে। এবারে এই যে ইউরিনটা ফর্মেশন হলো, এই ইউরিন ফর্মেশনে কিন্তু কিছু হরমোনেরও কিছু গুরুত্ব থাকছে। মানে এই যে কালেক্টিং ডাক্ট জলটাকে ত্যাগ করে দিল, হ্যাঁ, ইউরিয়াকে ত্যাগ করলো, জল বেরিয়ে যাচ্ছে, এই সবগুলো কিন্তু কন্ট্রোল হয় কিছু হরমোনের দ্বারা। তাহলে চলো এবার আমরা পড়ে নিই কোন কোন হরমোন এই ইউরিন ফর্মেশনে কি কি কাজ করছে। যে দুটো হরমোন খুব মেন এবং ক্রিটিক্যাল রোল প্লে করছে আমাদের এই ইউরিন ফর্মেশনে, সেগুলো হলো, 1 নম্বর হরমোন হলো এডিএইচ, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, বা এর আরেকটা নাম হলো ভ্যাসোপ্রেসিন। আর 2 নম্বর হলো অ্যাঞ্জিওটেনসিন 1। এর সাথে আরেকটা হরমোন যুক্ত হয়েছে অ্যালডোস্টেরন, আমি তারও গল্পটা পরে বলছি। এডিএইচ, যখন আমাদের বডি জল খাচ্ছে না, বডিতে জলের ঘাটতি ঘটছে, আমাদের ব্রেনের পিটুইটারি থেকে, পস্টেরিয়ার পিটুইটারি লোব থেকে এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন রিলিজ হচ্ছে। পস্টেরিয়ার পিটুইটারি কিন্তু অ্যান্টি ডাই ইউরেটিক হরমোনকে সিনথেসিস করছে না, ওটা সিনথেসিস হচ্ছে হাইপোথ্যালামাসে, পস্টেরিয়ার পিটুইটারিতে ওটা স্টোর থাকছে, যখন দরকার পড়ছে পিটুইটারি ওকে রিলিজ করে দিচ্ছে এবং ব্লাডে মিশে চলে আসছে কোথায়, ও সরাসরি আমাদের কিডনিতে গিয়ে এই এডিএইচ আমাদের এই যে কালেক্টিং ডাক্ট এবং ডিস্টাল টিউবিউল, এদের মধ্যে জলের রিঅ্যাবজর্পশন মেকানিজমটাকে ওপেন করে দিচ্ছে। ইউজুয়ালি যদি এডিএইচ না থাকে তাহলে কিন্তু আমাদের কালেক্টিং ডাক্ট থেকে এই যে জলটা বেরোচ্ছে, মানে আমাদের বৃক্কের মধ্যে ওটা রিঅ্যাবজর্ব হচ্ছে, এটা হয় না, এটাও হয়, কিচ্ছু হবে না, এখান থেকে H2O বেরোবে না। কিন্তু যখনই এডিএইচ প্রেজেন্ট থাকবে তখন এই ব্লকেজটা খুলে যাবে এবং এই চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে এখানে, এর ফলে প্রচুর পরিমাণে জল বডিতে রিঅ্যাবজর্ব হয়ে যাবে। এই গেল এডিএইচের কাজ। অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, ডাই ইউরেসিস কথার মানে হলো বেশি করে মূত্র উৎপাদন। তাহলে আর অ্যান্টি ডাই ইউরেটিক মানে কি, বেশি করে মূত্র উৎপাদন হবে না। এরপরে আমাদের যে লিভার সেল আছে, এর কথা বলছি আমি, আমাদের যে শরীরে লিভার সেল আছে, হেপাটোসাইট আছে, সেই লিভার সেল একটা মলিকিউল বা একটা কেমিক্যাল তৈরি করে, যে কেমিক্যালটার নাম হলো অ্যাঞ্জিওটেনসিনোজেন। আর আমাদের বৃক্কেরই এই জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস বলে একটা অ্যাপারেটাস আছে, যেটা আমি আগের দিন ক্লাসে একটু ছুঁয়ে গেছিলাম। ওই জাক্সটা মেডুলারি অ্যাপারেটাস থেকে বা জেজি সেল থেকে তৈরি হয় রেনিন। এই রেনিন কিডনি থেকে উৎপন্ন হয়ে, মানে নেফ্রনের পোর্শন থেকে উৎপন্ন হয়ে লিভারে প্রস্তুত হওয়া অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কেটে অ্যাঞ্জিওটেনসিন 1 এবং অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি করে। এর মধ্যে এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবং, তাহলে প্রথমে কি থাকছে, কোন হরমোন থাকছে, রেনিন। রেনিন গিয়ে কোথায় চলে যাচ্ছে, আমাদের লিভার সেলে যে তৈরি হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনের কাছে। অ্যাঞ্জিওটেনসিনোজেন থেকে তৈরি করছে প্রথমে অ্যাঞ্জিওটেনসিন 1, এ কিন্তু অ্যাক্টিভেট হয় না, কিন্তু এর স্পেশাল প্রক্রিয়ার ফলে এই অ্যাঞ্জিওটেনসিন 1 কনভার্ট হয়ে যায় অ্যাঞ্জিওটেনসিন 2-তে। এবং এই অ্যাঞ্জিওটেনসিন 2 হলো আরেকটা ক্রুশিয়াল হরমোন, যেটা আমাদের এই কিডনিতে, মানে পার্টিকুলারলি নেফ্রনে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে। তাহলে এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 আছে, ভালো করে শুনবে, এই অ্যাঞ্জিওটেনসিন 2টা গিয়ে কোথায় কাজ করছে, অ্যাফারেন্ট আর্টেরিওলে গিয়ে এই অ্যাফারেন্ট আর্টেরিওলকে একটু ভ্যাসোকনস্ট্রিক্ট করছে, মানে একে চিপে দিচ্ছে। এর ফলে গ্লোমেরুলাসে কিন্তু আগের মতো আর ফিল্ট্রেশনটা হবে না, গ্লোমেরুলাসে ফিল্ট্রেশনটা অনেক কমে যাবে এবং ন্যাচারালি আমার ইউরিনও কম তৈরি হবে। নাম্বার 1। নাম্বার 2, এই অ্যাঞ্জিওটেনসিন 2 আর কি কাজ করছে, প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবিউল সেখান থেকে জলের রিঅ্যাবজর্পশনটাকে বাড়াচ্ছে। হলো তৃতীয় কাজ কী করছে, এই অ্যাঞ্জিওটেনসিন 2 কালেক্টিং ডাক্টে গিয়ে কাজ করছে এবং কালেক্টিং ডাক্টে গিয়ে কাজ করে জলের যে রিঅ্যাবজর্পশন সেটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলছে এবং সোডিয়াম তার রিঅ্যাবজর্পশনটাকে বাড়াচ্ছে এবং তার সাথে পটাশিয়াম এর সিক্রেশনটাকে বাড়াচ্ছে। এর ফলে ইউরিনে পটাশিয়ামটা বাড়ছে। ঠিক, তাহলে এই গেল আমাদের মোটামুটি ইউরিন ফর্মেশনের ক্লাস। আমি আরেকবার রিপিট করছি, ইউরিন ফর্মেশনের ক্লাসটা যদি আমরা সামারাইজ করি তাহলে কি হচ্ছে, প্রথমে রক্ত আসে এই গ্লোমেরুলাস, এখানে ফিল্ট্রেট হচ্ছে, গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেট তৈরি হয়, সে চলে যাচ্ছে পিসিটিতে গিয়ে জলের রিঅ্যাবজর্পশন ঘটছে, গ্লুকোজের রিঅ্যাবজর্পশন ঘটছে, সে চলে যাচ্ছে কোথায়, আমাদের এই যে হেনরি লুপে আছে তার ডিসেন্ডিং লিম্ফ, সেখানে গিয়ে জলের
আবার রিঅ্যাবজর্পশন ঘটছে, সেখান থেকে যখন ইউরিনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, কনসেন্ট্রেট হয়ে উপরে উঠছে, তখন সেখানে NaCl রিঅ্যাবজর্পশন হচ্ছে, ইউরিনটা আবার একটুখানি লঘু হয়ে যাচ্ছে, এরপরে সে আবার যখন ডিস্টাল কনভলিউটেড টিউবুলে যাচ্ছে জলের রিঅ্যাবজর্পশন ঘটছে, ইউরিনটা একটু কনসেন্ট্রেট হলো, এরপরে যখন ইউরিন কালেক্টিং ডাক্টের মাধ্যমে নিচে নেমে যায়, যদি আমাদের বডিতে জল অ্যাবজর্পশন করা দরকার পড়ে তখন এই কালেক্টিং ডাক্ট থেকে আরও বেশি পরিমাণে জল আমাদের বডি রিঅ্যাবজর্ব করে নেয়। হরমোনের কী রোল? যখন আমাদের বডি ADH হরমোনকে রিলিজ করে তখন কিন্তু আমাদের ইউরিন খুব বেশি পরিমাণে কনসেন্ট্রেটেড হয়ে যায়, কারণ ADH কাজ করে এই কালেক্টিং ডাক্টের ওপরে অথবা কালেক্টিং টিউবুলের ওপরে, এবং এখান থেকে জল বেশি পরিমাণে রিঅ্যাবজর্পশন হচ্ছে। আর আমাদের লিভারে তৈরি হয় অ্যানজিওটেনসিনোজেন, আর আমাদের কিডনিতে তৈরি হয় রেনিন। রেনিন অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন 1 এবং তারপরে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট করে। অ্যানজিওটেনসিন 2টাই কিন্তু হলো এফেক্টিভ ফর্ম। এই অ্যানজিওটেনসিন 2 কী কাজ করছে? গ্লোমেরুলাসে ফিল্ট্রেশন রেটটাকে একটুখানি কমিয়ে দিচ্ছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে জলের রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, এবং যে আমাদের কালেক্টিং ডাক্ট, এই কালেক্টিং ডাক্টে কিন্তু জলের রিঅ্যাবজর্পশন, NaCl রিঅ্যাবজর্পশন বাড়াচ্ছে, তার সাথে K+ সিক্রেশনটাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই গেল টোটাল ইউরিন ফর্মেশন। পরের দিন হবে কাউন্টার কারেন্ট মেকানিজম।